ধরেন আমরা যদি দেখি যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা 15 জানুয়ারি আলটিমেটাম দিয়েছে, এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা, এগুলোর কোনো উত্তর নেই। যেমন ধরেন সচিবালয়ে আগুন, এখন বলছে যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট, এর আগে কিছু পারসেপশন দাঁড় করানোর চেষ্টা হলো। আমরা যদি দেখি যে চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হলো, সেখান থেকে সবাই যারা তদন্তে ছিল তারা বিব্রত বোধ করে তারা সবাই অব্যাহতি চেয়েছে। এরকম অনেকগুলো ঘটনা এট এ টাইম ঘটছে, এবং কোনো কিছুর আরেকটি জাহাজে যে 7 জনকে হত্যা করা হলো, বলা হচ্ছে যে একজনের পক্ষে 7 জনকে হত্যা করা সম্ভব নয়। তার মানে ঘটনাগুলো কোথাও থেকে খুব পরিকল্পিতভাবে ঘটছে, এবং আমাদের কাছে, মানে আমাদের বলতে আমরা মানুষের কাছে এগুলির কোনো সঠিক উত্তর নেই, ব্যাখ্যা নেই। এখন আমরা বুঝি যে এরকম একটা পরিস্থিতিতে যত বেশি জল ঘোলা করা যায় তত বেশি মাছ শিকার করা সহজ হয়। এখন এই মাছটা আসলে কি, যেটি নিজুম মজুমদার আপনি বলছিলেন যে পাকিস্তানের দিকে ফিরে যাওয়া, এইটাই কি লক্ষ্য, মানে উদ্দেশ্যটা কি? আমি এটাই বুঝতে পারছি না যে তারা আসলে কি প্রতিষ্ঠা করতে চায়। আপনি যদি ধরেন একটু জিওপলিটিক্যালি আর একটু গভীর আলোচনা করেন বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভটাকে বাদ রেখে, তাহলে আমি বারবারই বলে এসেছি যে বাংলাদেশ হচ্ছে একটা প্রক্সি ওয়ারের জন্য একটা আদর্শ ভূমি। এই প্রক্সি ওয়ারের টার্গেটটা হচ্ছে অনেকটা ভারত। কারণ আপনি যদি একটু বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে একটু বের হন, তাহলে দেখবেন যে ওয়ার্ল্ড মিডিয়াতে কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে বিজেপি উইং যারা আছে এবং অ্যান্টি বিজেপি উইং কংগ্রেসের ভেতর এক ধরনের আলোচনা চলছে যে জর্জ সরোস নামে এক ভদ্রলোক, তার ফাউন্ডেশন, যিনি নটোরিয়াস একজন ব্যক্তি, যার ফাউন্ডেশন পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমেরিকার যে রেজিম চেঞ্জ সেখানে অর্থায়ন করেছে। এবং আপনি জানি না এটা দেখেছেন কিনা যে 5ই অগস্টের পরে আপনার ইউনুস জর্জ সরোসের ছেলের সাথে দেখা করেছে। সেই ছেলেটার ফার্স্ট নেমটা আমি ভুলে গেছি, আমার কাছে সে টুইট করেছিল, ফেসবুকেও দিয়েছিল। সো এই জর্জ সরোস বাংলাদেশে যে এই পুরো ঘটনাটা ঘটলো, এই জঙ্গি হামলা ঘটেছে, এই বদনা চোর বা এই চোরদের ঘটনাগুলো ঘটেছে, এগুলোতে অর্থায়ন করেছে। এখন ইন্ডিয়াকে ডিস্ট্যাবলিশ করবার জন্য এটা যে একটা বড় ধরনের চাল বাংলাদেশকে, সেটা আন্তর্জাতিক মিডিয়া নানান ভাবে বলছে। যেমন আমি দ্য প্রিন্টে দেখেছি, আমি আল জাজিরার বিভিন্ন লেখাতে সেই ইঙ্গিতগুলো পেয়েছি। এছাড়া বিজেপি এটা বারবার বলেও যাচ্ছে, কংগ্রেস এগুলো ডিফেন্স করছে যে তারা কংগ্রেসকে নানান ভাবে অ্যাকোমোডেট করছে ইন্টারনাল। ফলে বাংলাদেশের সাথে কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আবার কংগ্রেস বিজেপি যাই বলেন না কেন, একটা ন্যাশনাল কনসেনসাস আছে উনার ব্যাপারে, উনার নিরাপত্তার ব্যাপারে। ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি তাদের ইন্টারনাল পলিটিক্স এর কথা যদি বলি। ফলে ভারতকে ডিস্ট্যাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া, এটা আমি এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই। অ্যাজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবও না, আর আমাদের করার প্রয়োজনই নেই। এর অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে, প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই, কারণ ভারত আমাদের আসলে শত্রু রাষ্ট্র না। সেকেন্ড, আমাদের ওই সামর্থ্যও নেই ভারতকে টেরোরাইজ করার, এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি, কারণও নেই। তাহলে যদি সেটা নাই হয়ে থাকে, তাহলে এই যারা ক্ষমতা দখল করলো তাদের এত মাথা ব্যথা কেন? এখন এই জায়গাতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে। আচ্ছা, 5 তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে? একটা লিস্ট কি আপনি করেছেন? নাহিদ বলছে, মাহফুজ বলছে, মানে যে শিশু উপদেষ্টারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে, মাহফুজ বলছে, আসিফ নামে যারা আছে সে বলছে, আর আসিফ নজরুল, 2 আসিফ আছে, একটা হচ্ছে বাচ্চা আসিফ, একটা হচ্ছে বৃদ্ধ আসিফ। এই 4 জন, মূলত এই 4 জনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন। এখন আপনি প্রথম 3 জনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ, যে প্রথমে আপনার ইউনুসের প্রধান উপদেষ্টা ছিল, বিশেষ উপদেষ্টা ছিল, এরপরে উপদেষ্টা হয়েছে। আচ্ছা, এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী, মাথায় রাখতে হবে, ঢাকা ইউনিভার্সিটির 43তম আপনার ল ডিপার্টমেন্টের 43 ব্যাচের স্টুডেন্ট। তার বন্ধুরা, একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও তালিমুল মিল্লাত থেকে পড়াশোনা করেছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই নাহিদ, আসিফ এবং মাহফুজ, এরা 3 জনই কিন্তু এক্স মাদ্রাসার স্টুডেন্ট। এবং কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন, আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না। বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে,
বাংলাদেশে অসংখ্য লক্ষ মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এইসব ব্যাপারে খুবই শ্রদ্ধা করে। ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্ডেড হওয়ার কিছুই নাই। যেমন স্কুল বললে আমি এটা মনে করি নেই না যে রেসিডেন্সিয়ালকে বলা হচ্ছে। সো এটা একটু ক্ল্যারিফাই করা আমার প্রয়োজন। সো এই তিনজন হচ্ছে পার্টিকুলারলি তালিমুল মিল্লাত, যেটা যাত্রাবাড়িতে বলা হয়ে থাকে যে জামাতের ব্রিডিং এবং হিজবুত তাহরীর জন্মস্থান হচ্ছে এগুলা। সো এরা কিন্তু তিনজনই, আশ্চর্য ব্যাপার হচ্ছে তিনজনই একই মাদ্রাসা থেকে এসেছে। এই জায়গাতে আইএসআই এর একটা বড় ফান্ডিং ছিল। আপনারা জানেন যে বাংলাদেশে এখন সবাই জানে যে এই পুরো 5ই অগাস্টের ঘটনা ঘটেছে সিআইএ এর পুরো জাল বিছানো ছকে, যেখানে হেল্প করেছে আইএসআই এবং আরো অনেকেই সেখানে জড়িত ছিল, সেগুলো আর আমি বিস্তারিত বললাম না। তাহলে এই যারা এগুলো বলছে তারা সবাই পাকিস্তানপন্থী। তাহলে কার খুব লাভ হয় ইন্ডিয়ার সাথে যদি আমি একটা ঝামেলা করতে পারি, কাশ্মীর সীমান্তে আমি একটু উস্কে দিতে পারি, বাংলাদেশের সীমান্তে, সেটা হচ্ছে পাকিস্তান। এই জন্য আমি এটাকে প্রক্সি ফিল্ড বলছি, যেখানে পাকিস্তানের ইন্টারেস্ট আছে। 5ই অগাস্টের পাকিস্তান নিজেই তো তার গৃহদাহ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। না, সেটা তো আপনি এইসব প্রশ্ন করলে তো আমি বলতে পারি যে ওদের ভাত খাওয়ার টাকা নাই, অর্থাৎ আমার 1 টাকা ওদের মনে হয় 3 রুপি বা 2 রুপি, অর্থাৎ ডাবলের বেশি। আমি অন্তত পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই 5ই অগাস্টের আগ পর্যন্ত আমি তাই দেখেছি। কিন্তু ব্যাপারটা তো এইটা না, মানে যখন যেমন আপনার হামাসের কি প্রয়োজন ছিল আপনার ধুম করে ইসরায়েলকে আপনার এই অ্যাটাকটা করার? ও তো নিজেই ঠিক মতো বাঁচতে পারে না। কারা অ্যাটাক করেছিল? হামাসই তো করেছিল। সে জানে সে ইসরায়েলের সাথে পারবে না, কেন করেছে? সো আপনাকে এইসব জিনিস ভাবতে হবে যে কেন হচ্ছে। যে পাকিস্তান ভাত খেতে পাচ্ছে না, কিন্তু তারা ডিস্টেবিলাইজ করে রাখছে তাদের শত্রুকে। সো বাংলাদেশকে একটা যুদ্ধ গ্রাউন্ড তারা বানাতে চায়। এই জন্য বাংলাদেশের রেজিম চেঞ্জও তাদের দরকার ছিল, সিআইএর সাথে তারা মিলেছে। ফলে আপনি এই পার্সপেক্টিভটা নিয়ে যখন আলোচনা করছেন তখন আপনাকে এই জায়গাগুলো একটু দেখতে হবে। এই হলো ব্যাপার। আরিফ জেবতিক, আমরা দেখলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার প্রথম আলো ছেপেছে। সেখানে তারা বলছে যে সেনাপ্রধান বলেছেন যে রাজনৈতিক ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না। বিষয়টা আপনি, মানে তারা তো অলরেডি রাজনৈতিক বিষয়ের মধ্যে আছে, রাইট? তো এটা কিভাবে করে দেখছেন? এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা কাহিনী বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশে যে লোকটা ছাত্রলীগ করে তারা ধরেন লোকজন গালি দেয়, কিন্তু সে বলে ভাই আমি ছাত্রলীগ। যে লোকটা ছাত্রদল করে তারা ধরেন লোকজন গালি দেয়, ও বলবে আমি ছাত্রদল করি। যে বাম রাজনীতি করে ছাত্র ফ্রন্ট করি বা ছাত্র ইউনিয়ন করি, তাকেও লোকজন বলবে তুই বামাতি, এটা বাট সে বলে ভাই আমি এটা আমার পার্টি। একমাত্র সংগঠন হচ্ছে শিবির, এরা বলে আমরা রাজনীতি করি না, উই হেট পলিটিক্স, রাজনীতির বাইরে থাকি। আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিল, সার্টিফিকেট নেয় নাই। ঠিক আছে, আপনি দেখবেন সার্টিফিকেট নিচে এরকম কোন শিবিরের কর্মীর বাপ পাবেন, সবাই মুক্তিযুদ্ধ। এই তারপরে হচ্ছে আমরা রাজনীতি, তারা আবার বাম দল করতো। হ্যাঁ, তারা অধিকাংশই বাম দল করতো। তো এইটা হচ্ছে একদম ফর্মুলা। তো এই ফর্মুলার মধ্যে আমাদের সেনাপ্রধান বলেছেন যে আমরা রাজনীতি করি। পুরো 5 আগস্টের রাজনীতিটা করার পরে এখন 6 আগস্ট থেকে আপনি রাজনীতি করেন না করেন কিছু আসে যায় না। এবং এখন কি আপনি রাজনীতি করছেন না? এখনো তো রাজনীতি করছেন না। অনেক খবর তো আমরা পাই। আপনি মনে করেন এই 31শে ডিসেম্বরের এই প্রোগ্রামটা কেন বন্ধ হয়েছে আমরা কি জানি না? এই প্রোগ্রামের গোয়েন্দা রিপোর্টটা কি লিক হয় নাই? এটাকে অনেকে দেখেন নাই? কি অ্যাকশন ছিল দেখি নাই? এটার কি মানে কিভাবে এটা ম্যানেজ করা হচ্ছে, কার ইঙ্গিতে এটা সরকার প্রাইভেট ম্যাটার থেকে রাষ্ট্রীয় ম্যাটারে তৈরি করে ফেলেছেন, এটা কি আমরা জানি না? সব তো বলা যাচ্ছে না মিডিয়ায়। সুতরাং এইগুলো বলা ঠিক না, বাট সুন্দর, এগুলো শুনতে ভালো লাগে যে আমরা কেউই রাজনীতি করি না, রাজনীতি উই হেট। এর বাইরে কিছু না, এটা বিশ্বাস করার মতো কিছু না। যিনি বলেন তিনিও বিশ্বাস করেন না, যিনি শুনেন তিনিও বিশ্বাস করেন। এটা খুবই স্বাভাবিক। কিন্তু ধরেন 5ই আগস্টের ঘটনার পিছনে তো তাদের বড় একটা ভূমিকা ছিল। তাদেরই তো পুরো ভূমিকা, মানে আপনি এখানের মধ্যে বড় ভূমিকা ছোট ভূমিকাকে পুরো ভূমিকাটাই তো ওনাদের, তাই না? সো এই ভূমিকা তো অনেক কাহিনী জানা যাচ্ছে, লিক হয়েছে। যেমন ধরেন একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, 5ই আগস্ট কিন্তু বেলা 10:30টার সময় কিন্তু প্রথম আলোর যে নিউজটা দেখবেন যে ঢাকার রাস্তায় শুনশান নীরবতা। আমি জানি না এই নিউজটা এখন ওদের আছে কিনা। সো এই অবস্থা থেকে খুব দ্রুতই 2-3 ঘন্টার মধ্যে যে পরিবেশ পরিবর্তন হওয়ার যে কারণটা, এটার পিছনে অনেক কারণ আছে আসলে। সুলতান, মানে অনেক জিনিস আমরা জানি, বলতে পারি না, বলতে চাইও না, মানে ইটস টু আর্লি টু সে। বলার এই পরিবেশ নাই, দেশে নাই, নিরাপত্তার একটা ইস্যু আছে। সো যার কারণে এটা, বাট ইতিহাসে এই কথাগুলো উঠবে, প্রশ্নগুলো উঠবে। কারণ কিভাবে এপিসি গুলো উত্তরা থেকে সরানো হয়েছিল, সরিয়ে লোকজনকে ডেকে ঢাকা শহরে এন্ট্রি দেওয়া হয়েছিল,
কেন দিলেন? আপনি যদি রাজনীতির ভিতরে না থাকেন, আপনি তো মানে ঠিক আছে, আমি সবচেয়ে বেশি প্রশংসা করি সেনাবাহিনী বলেছে যে আমি আমার নাগরিকের করে গুলি চালাবো, ফ্যান্টাস্টিক, চমৎকার। আমরা চাই না, আমরা একটা প্রাণ নাশ আমি অন্তত চাচ্ছিলাম না, আমি তো অনেক সোচ্চার ছিলাম যে মব কিলিং বন্ধ করতে। কিন্তু আপনি আগে কেন এপিসি গুলো সরিয়ে ফেলেছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু কোনো এক সময় আসবে, এবং ওই সময় যারা দায়িত্বরত ছিলেন তাদের অনেকেই কিন্তু এখন মানে এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চাকরিতে নাই, দায়িত্বে নাই, কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যক্তি পর্যায়ে কথা বলছে। এই সাক্ষ্যগুলো আসবে, বইগুলো বের হবে কোনো এক সময়, কোনো ভিডিওতে এগুলো আমরা দেখাতে পারবো, দেখবে, তখন এই প্রশ্নের সমাধান আরো ভালোভাবে হবে।